21শে জুলাই করতে গেছে না, লোকে ওখানে মদ খেতে গেছে। অস্বস্তিকর লাগে, মানে তৃণমূল দেখলেই আমার অস্বস্তি লাগে। যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে তিনি নিজেকে ভারতের প্রধানমন্ত্রী মনে করেন। এখন আমি এই মনে করাটা আপনি কি করে আটকাবেন? সম্ভব। ভোটের দিন পুলিশের হাতের ক্ষমতাটা যদি চলে যেত তাহলে অনেক রকম ইয়ে হতো। এখানে বেসিক্যালি সেন্ট্রাল প্যারামিলিটারি দিলে হবে না, রাষ্ট্রপতি শাসনে ভোট করা। মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের ভোটেছে, একটা বড় অংশ অনুপ্রবেশকারী আছে। কিছু এদেশের মানুষ তৃণমূলকে ভোট দেয়, একটা বড় অংশ অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী আছে। তাই জন্য ওদের হয়ে বলছে এগুলোকে বাদ দেওয়া উচিত ভোটার লিস্ট থেকে। শুধু বাদ দিলে হবে না, আমার দেশের জল, আমার দেশের খাবার আমি তাকে খেতে দেবো কেন? ঘাত ধাক্কা দিয়ে যে দেশের লোক সে দেশে পাঠিয়ে সংবিধান সংশোধন করে ল অ্যান্ড অর্ডারটা যেটা রাজ্যের হাতে আছে এটা কেন্দ্রের হাতে পশ্চিমবাংলার জন্য চলে যাওয়া দরকার, খুব দরকার। বাঙালিরা সারা ভারতবর্ষ জুড়ে আছে, কোথাও কোনো সমস্যা। উনি নিজে বাংলা ভাষা ঠিকভাবে বলতে পারেন না, ভুলভাল শ্লোক বলেন, ভুলভাল ইয়ে বলেন, ওনার সাথে থাকবো? অসম্ভব, অসম্ভব। কখনোই ওনার সাথে থাকা উচিত না, জেনারেশন নষ্ট হয়ে যাবে। 30শে জুলাই পর্যন্ত ইন্ট্রিম অর্ডার দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেটা আজকে এক্সটেনশন করেছেন 31শে অগস্ট 2025 পর্যন্ত। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করেছেন এসএলপি, সেটা আগামী সোমবার মামলাটা শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেটা বিষয় সেটা হলো আমাদের সরকার বেসিক্যালি বেআইনি কাজ করার জন্যই বসে আছে। ইচ্ছাকৃতভাবে অ্যাডমিশন গুলোকে আটকে রেখে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে রিক্রুটমেন্ট গুলোকেও আটকে রেখে দিয়েছে। তার কারণ যে শ্রেণী গুলোকে কলকাতা হাইকোর্ট বাতিল বলে ঘোষণা করেছে ওবিসি আয়তা থেকে, সেগুলোকেই আবার রাজ্য সরকারকে নিতে হবে। এইটাই হলো রাজ্য সরকার চায়, আর এইটার বিরুদ্ধেই আমাদের লড়াই। ওবিসি কাউকে সংরক্ষণে তালিকাভুক্ত করতে গেলে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে পুরো পপুলেশনটাকে সার্ভে করে সেখান থেকে বার করতে হবে। শুধু জাতি, বর্ণ, ধর্ম দিয়ে করলে হবে না। অকুপেশনাল গ্রুপ হতে পারে, ওয়ার্কার্সরা হতে পারে, এদের মাধ্যমে ওবিসি সংরক্ষণ, কারা কারা ওবিসি হবে তুলে আনতে হবে, সারা পপুলেশনটাকে সার্ভে। রাজ্য সরকারের যেটা এখানে প্রসেসটা ফলো করছে, যে রাজ্য সরকার ঠিক করে নিচ্ছে এরা এরা ওবিসি, এদের মধ্যে সার্ভে করে এদেরকে ওবিসিতে ঢুকিয়ে দিল। সম্পূর্ণ বেআইনি প্রসেস, এবং এই প্রসেসটা রাজ্য সরকার করছেই এই জন্য নিজের ভোটের অঙ্কের কথা মাথায় রেখে। আর একটা বড় বিষয় সেটা হলো যে এত বেআইনি ভাবে জিনিসটাকে করেছে যে পুরো ওবিসিটাই বাতিল হয়ে গেছে। মানে যেটা বেআইনি ভাবে হয়েছে, রাজ্যের এসএসসি, রাজ্য সরকার যাদের যাদের চাকরি চলে গেছে তাদের হয়ে লড়াই করছে, কারণ তাদের থেকে পয়সা তোলে, তাদের দিয়ে ভোট করায় রাজ্য সরকার। আপনি যখন বলছেন যে এসএসসি রাজ্য সরকার তাদের হয়ে মামলা করছে যাদের জন্য চাকরিটা গেল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো বলছেন একই, আপনারা যে আন্দোলন গড়ে তুলেছিলেন যে মানে ঘোষিত যারা টেন্টেড তারা পরীক্ষায় এক্সামে বসতে পারবে না, অ্যাপিয়ার করতে পারবে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো রাজ্য সরকারের তরফে বললেন যে একই একটা দোষে কতবার শাস্তি দেওয়া হবে, একবার তো তাদের চাকরিচ্যুত হয়েছেন তারা। সেটা টেন্টেডদের তো পরীক্ষায় বসতে দিচ্ছে না, তো আদালত দেয়নি, তো পারমিশন দেয়নি। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইনজীবী, দেখুন তিনি রাজ্য সরকারের হয়ে লড়াই করছেন, তাকে মুখ্যমন্ত্রী যা বলবে তাই বলতে হবে, কিন্তু তিনি নিজেও এটা জানেন টেন্টেড ক্যান্ডিডেটরা যে বসতে পারবেন না সেটা তিনি জানেন। সিনিয়র আইনজীবী, তাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছু বলতে পারি না, কারণ উনি অনেক সিনিয়র এবং যথেষ্ট ভালো আইনজীবী, সেটাও মানে আমি সম্মানই জানাই। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে উনি দাঁড়াচ্ছেন, উনি বলছেন, কোথাও গিয়ে জয়টা আপনাদের হলো। দেখুন আমি এটা বিশ্বাস করি না যে আদালতে কোনো কিছু জয় হয় বা পরাজয় হয়। আমি এটা বিশ্বাস করি নো ওয়ান উইন্স, নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল। ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস। কেউ কিছু না পেলে, ধরুন সিঙ্গেল বেঞ্চে না পেলে সে ডিভিশন বেঞ্চ করে, ডিভিশন বেঞ্চে না পেলে সে সুপ্রিম কোর্টে করে। আলটিমেটলি আইনের শাসন যখন প্রশাসন দিতে পারে না, তখন আদালতে মানুষ আছে, আদালতের উপর মানুষের ভরসা আছে বলেই আসছে, এগুলো তো আসতো না। ওবিসির যে বিষয়গুলো আপনি তুলে ধরছিলেন, যদি একটু স্পেসিফিক বলেন।
দেখুন, ওবিসিতে রাজ্য সরকার বেআইনি কাজ করতে চাইছে, যেটা রাজ্য সরকারকে সেটাসাইড করে দিয়েছে, ওরা তাদের নিয়েই অ্যাডমিশন করবে। হবে না। 2010 সালের আগে যারা ওবিসি ছিল সেই নিয়ে অ্যাডমিশন এবং রিক্রুটমেন্ট রাজ্য সরকারকে করাতে হবে, যতক্ষণ না সুপ্রিম কোর্ট এখানে কোনো ইন্টারভিউ করছে। রাজ্য সরকার বেআইনি করেই যাবে, করেই যাবে, চুরি করেই যাবে, করেই যাবে, করেই যাবে, কারণ এই চোরগুলো তো ভোট করায়। এই যে ইলিগ্যালিটি ওবিসি মামলা, এই ওবিসি মামলাটা আপনাকে আমি বলে রাখি যে একটা সার্ভে ছাড়া একটা কমিউনিটি চলে গেল ওবিসি হয়ে, তাতে সেই কমিউনিটিটার কিন্তু কোনো উপকার হবে না, উল্টো অপকার হবে। সেই কমিউনিটিটার মধ্যে কারা কারা একটাও সরকারি চাকরি পায়নি সেই হিসাবটা করেছে রাজ্য সরকার? কোনোদিন করে। কাদের বাড়ির ছেলে মেয়েরা তাদের মধ্যে এডুকেশন ঢোকেনি সেই হিসাব কোনোদিন রাজ্য সরকার করেছে? কোনোদিন করে। বেআইনি কাজ করতে 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 এই জায়গায় পৌঁছে গেছে। না, বৃহস্পতিবার একদম কপিল সিব্বাল তিনি আদালতে রীতিমতো বললেন যে আমরা এই বিষয়টি আগেও তুলেছিলাম, পরে আমরা তা প্রত্যাহার করি। আমরা কলকাতা হাইকোর্টের রায় অনুসরণ করেই সাব ক্লাসিফিকেশন মানে সমস্ত সাব ক্লাসিফিকেশন করেছি। এরপর আবারও একটি রিট দায়ের হয় হাইকোর্টে, যেখানে হাইকোর্টকে আইন প্রণয়নের জন্য বলা হয় এটা কিভাবে সম্ভব, আমরা আপিল দায়ের করেছি, এখন হাইকোর্ট আমাদের বিরুদ্ধে কন্টেম্পট তালিকাভুক্ত করেছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই বলেন যে আমরা এটি আগামী সপ্তাহে তালিকাভুক্ত করব। কি বলবেন, কিভাবে দেখছেন সমস্ত বিষয়টা? দেখুন, দ্রুত শুনানির জন্য মেনশন করেছে, এবার সুপ্রিম কোর্টে শুনানি হবে। যতক্ষণ সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না, হাইকোর্টের রায় তো বলবৎ থাকবে। হাইকোর্টের রায় ছাড়া তো কিছু হবে না, হাইকোর্টের রায় বলবৎ থাকবে। যখন যদি সুপ্রিম কোর্ট ইন্টারভিন করে তখন দেখা যাবে। বিক্রম দা, 21শে জুলাইয়ের সভা থেকে কার্যত সিপিআইএম কে মহাশূন্যে পাঠানোর কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, উনি কি বলে দেবেন, কি ম্যান্ডেট দেবেন, তাই দিয়ে তো কিছু কারো যায় আসে না। উনি যা খুশি ম্যান্ডেট দিতে থাকুন, দিতেই থাকুন। 21শে জুলাই করতে গেছে না, লোকে ওখানে মদ খেতে গেছে। একটু ক্যামেরাটা নিয়ে ওগুলোর দিকে ঘোরান না। আমাদের এই হাইকোর্টের চত্বর, এই সিটি সিভিল কোর্টের চত্বরে তো 80% যত তৃণমূলের সাপোর্টার আছে, 21শে জুলাইতে আমি শুধু মদের বোতল আর মদের বোতল দেখছিলাম। অস্বস্তিকর লাগে, মানে তৃণমূল দেখলেই আমার অস্বস্তি লাগে। এদের চুরি, জোচ্চুরি, এইসব এদের এই নিয়ে কারবার। শহীদ দিবস করতে গেছে না ফুর্তি করতে গেছে, তৃণমূল দেখলেই আমার অস্বস্তিকর লাগে। কেন জানি, টলারেট করতে পারি না, আমি সবাইকে টলারেট করতে পারি। শহীদ তর্পণ দিবস, সেই শহীদ তর্পণ দিবসে বাঙালি একটা অন্য চিত্র দেখলো বলা যায় এবছর কার্যত। যে বিতান অধিকারীর স্ত্রী রীতিমতো বিরোধী দলনেতার দেখা হয়েছিল বিতান অধিকারীর স্ত্রীর সাথে, এবারে একদম শহীদ তর্পণ মঞ্চে উঠে এলেন বিতান অধিকারীর বাবা মাকে নিয়ে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জন্টু আলী শেখের বাবা মা তারা উপস্থিত ছিলেন। ঠিক কি মেসেজ দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, উনি যা খুশি মেসেজ দেওয়ার চেষ্টা করতে পারেন। উনি নিজেকে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী। এখন কেউ যদি মনে করে, তাকে তো আপনি কিছু আটকাতে পারবেন না। যবে থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তবে থেকে তিনি নিজেকে ভারতের প্রধানমন্ত্রী মনে করেন। এখন আমি এই মনে করাটা আপনি কি করে আটকাবেন? সম্ভব না। তা উনি যেটা মনে করছে করতে দিন। তবে ওটা কোনো শহীদ দিবস হয়নি, ওটা ফুর্তি দিবস হয়েছে। 21শে জুলাইটা হলো তৃণমূলের ফুর্তি দিবস। বিক্রম দা, ভোটের আগে এবার সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান বুথে বুথে 10 লক্ষ টাকা করে দেবেন। 2026 সালের ভোটে পশ্চিমবঙ্গে প্রায় 1 লক্ষ বুথ থাকবে, অর্থাৎ 10 লক্ষ ইন্টু 1 লক্ষ বুথ ইকুয়ালস টু প্রায় 10,000 কোটি টাকা। কোথা থেকে আসবে এই 10,000 কোটি টাকা? মেরে, কর্মচারীদের টাকা মেরে, চাকরি মেরে মেরে আসবে। আপনারা চাকরি একদম কমে যাওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বাংলায় 40% বেকারত্ব কমিয়েছে। চপ মুড়ি শিল্প দিয়ে বেকারত্ব কমিয়েছে। ভাইপো যে গাড়িটা করে 21শে জুলাই এসেছিল, সেই গাড়িটার দামটা তো জিজ্ঞেস করা উচিত। যারা যারা 21শে জুলাই গেছেন, আপনারা রাস্তায় বসে আছেন, ভাইপো কোন গাড়িতে গেছে সেটা তো দেখতে হবে। সেই গাড়িটা এলো কি করে? ওই গাড়িটা কি ওই কনসালটেন্সি ফার্ম ওই লিপস অ্যান্ড বাউন্স করে এলো? রাজ্য নির্বাচন কমিশনের অফিসটাও কেন্দ্রের হাতে চলে গেল। পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচন কার্যালয় স্বতন্ত্র কার্যালয় হিসাবে ঘোষণা করতে হবে। নবান্নের হোম ডিপার্টমেন্টের আন্ডারে আর থাকবে না। চিঠি এসে গিয়েছে ইতিমধ্যেই কেন্দ্র থেকে। এবার 2026 সালের বিধানসভা নির্বাচনে
ভোট করানো, ইভিএম ভিভিপিএট সংরক্ষণ, কাউন্টিং টেবিল সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের হোম ডিপার্টমেন্টের? বলবেন? এটা অনেক দেরি করে করেছে, আরো আগে করা উচিত ছিল, আরো 10 বছর আগে করা উচিত ছিল। সেন্ট্রাল ইলেকশন কমিশনের এটা আরো আগে করা উচিত ছিল, অনেক দেরি করে করেছে। এই যে স্বতন্ত্র একটা ভূমিকা পালনের নির্দেশ সেন্ট্রাল ইলেকশন কমিশনের, এতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কতটা বিপদে পড়তে? আমার মনে হয় না এটাতে খুব একটা যে ফলপ্রসূ হবে, কারণ ভোটটা করায় পুলিশ। ভোটের দিন পুলিশের হাতের ক্ষমতাটা যদি চলে যেত তাহলে অনেক রকম ইয়ে হতো। এখানে বেসিক্যালি সেন্ট্রাল প্যারামিলিটারি দিলে হবে না, রাষ্ট্রপতি শাসনে ভোট করাতে হবে। রাষ্ট্রপতি কারণ পুলিশ ল অ্যান্ড অর্ডারটা তো পুলিশটা কার হাতে? সে যে সরকারে আছে তার হাতে। আমাদের দেশের সংবিধান অনুযায়ী পুলিশটাকে এখানে ইনঅ্যাক্টিভ করানোর প্রক্রিয়া করতে হবে। বিক্রম দা, এরপর সামনে নির্বাচন, আগামী বছরে এই সময় নির্বাচন, সেই সময় দাঁড়িয়ে তৃণমূলের আর কি বিপদ আসতে চলেছে, যেটা নিয়ে তৃণমূল ভোটের আগে কোথাও গিয়ে একটা জর্জরিত হয়ে যেতে পারে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, ভোট যদি এক জায়গায় পড়ে তৃণমূল থাকবে না, আর ভোট যদি আপনার ভাগ হয় তাহলে তৃণমূল থাকবে। ডিএ মামলায় কি বিরাট জয় আসছে? 4 আগস্ট ডিএ মামলায় 100% শুনানির সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে যে এই শুনানির পর মানে রীতিমতো ফলপ্রসূ হতে পারে। এই শুনানির পর কি সমস্ত কর্মচারীরা তাদের 25% বকেয়া দিয়ে পেতে পারেন? কি হতে চলেছে? দেখুন, আদালতের সময়সীমা নির্ধারণ করে তো কিছু বলা সম্ভব না, তো কর্মচারীরা পাবে এটা নিশ্চিত। আমি কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন, অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে তারা বলেছিলেন যে নবান্ন অভিযান করবেন, আপনি কি সমর্থন করেন? সেদিন থেকে কি থাকবেন তাদের সাথে নবান্ন অভিযানে? দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চ তারা তাদের দাবি দাওয়া নিয়ে নবান্নে যেতেই পারে। মুখ্যমন্ত্রীর উচিত ওদের সঙ্গে গিয়ে কথা বলা। অবশ্যই তারা যদি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যায় তাদের দাবি দাওয়া নিয়ে, আমি অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি অবশ্যই তাদের দাবি সমর্থন জানাই এবং সমর্থন করব। এবং এটাও আপনাদের আমি বলে দিই, রাজনৈতিক দল ছাড়া বা কোনো রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক ব্যানার ছাড়া যেসব সংগঠন হয় তাদের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি অন্যতম। তারা কিন্তু এটা ছাড়াও লড়াই করতে পারে এবং তারা লড়াই করবে এবং আশা করি সেই লড়াইয়ে তারা জিতবে। আমি একটা কথা বলবো, একদম প্রথম থেকে এই মহার্ঘ ভাতার মামলায় আপনি একদম সক্রিয় এই আন্দোলনের অন্যতম পথিক বলা চলে, সেইখান থেকে দাঁড়িয়ে কতটা আশাবাদী? এত জল ঘোলা হচ্ছে, আপনারা সুপ্রিম কোর্টে গেলেন, রাজ্য সরকারকে বলা হলো 25% দিয়ে ফেরত দিতে, তারা এখনো সেই রীতিমতো কন্টেম্প্ট হচ্ছে বলা চলে। বিক্রম দা, আপনারা কিভাবে মুভ করবেন এরপরে? এনে দিতে পারবেন কি সত্যি রাজ্য সরকারি কর্মচারীদের হাতে দিয়ে? দেখুন, এই আন্দোলনের আমি প্রতীক এরকম বিষয়টা তা নয়। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, অনিরুদ্ধ দা, ভাস্কর দা, তারপরে আরো অনেকে রয়েছেন, সুবীর দা, তারপরে যে অনেক মহিলারা রয়েছেন যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন অর্গানাইজেশন যারা আছে তারা নেতৃত্ব দিয়েছেন। তো বিভিন্ন লোক যারা নেতৃত্ব দিয়েছেন, এটা তাদের এই সংগঠন তাদের, এবং তারাই এই সংগঠন তৈরি করেছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চ, আমি আপনাকে আরো একটা কথা বলি, শুধুমাত্র সরকারি কর্মীদের জন্য করছেন তা নয়, অনেক গরিব দুস্থ মানুষের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করে। এটা আমি জানি। আমি তাদের যেটুকু সাহায্য, আইনগত সাহায্য করতে পেরেছি, তার থেকে বেশি আমি তাদের কোনো সাহায্য করতে পারি। এবং তারা বিরাট অর্গানাইজেশন তৈরি করেছেন এবং তারা লড়তে জানেন। তারা পুলিশকে ভয় পায় না, তারা অ্যারেস্টকে ভয় পায় না, তারা কোনো কিছুকে ভয় পায় না। এবং অনেকে অনেক ভ্রান্ত ধারণা আছে যে এটা কোনো রাজনৈতিক দল, এটা কোনো রাজনৈতিক দলের সাথে কোনোভাবেই এনারা যুক্ত নন। এরা মানুষের দাবি নিয়ে লড়াই করে, এরা সরকারি কর্মচারীর দাবি নিয়ে লড়াই করে। এবং আপনি জানেন, বন্যা দুর্গতদের এরা খাবার পৌঁছে দেয়। কোনোদিন আপনাদের টিভিতে এসেছে? কোনোদিন চ্যানেলে এসেছে? কোনো সংবাদ মাধ্যমে এসেছে? কোনো মানুষ বিপদে পড়লে প্রত্যেকটা জেলায় এদের অর্গানাইজেশন আছে, তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানো হয়। বিক্রম দা, এসএসসির আবেদন প্রক্রিয়া অবশ্যই শেষ হলো, পরীক্ষায় বসতে চেয়ে ফর্ম পূরণ ফিল আপ করলেন, 89% যোগ্য। 21শে জুলাই রাত 11টা 59 মিনিটে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া।
সেখানে দেখা যাচ্ছে মোট 5,84,000 মতো পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছে, যার মধ্যে নবম দশমে আবেদন করেছে 3,30,000 মতো পরীক্ষার্থী। কিভাবে দেখছেন, কি বলবেন? যারা যারা আবেদন করেছেন তাদেরকে বলবো ভালোভাবে পরীক্ষা দিন। তবে একটা কথা বলবো, আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন খেয়াল রাখবেন আগের বারের কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষা দিলেই আপনারা সেটা কমপ্লেন করুন এসএসসি কে আর পাঠিয়ে দিন আমাদের কাছে। কারণ এই টেন্টেড ক্যান্ডিডেট যদি এই 5 লক্ষর মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে কিন্তু আবার বিপদ আসতে পারে। তাই জন্য আপনারা যারা পরীক্ষা দেবেন ভালোভাবে পরীক্ষা দিন, সজাগ হয়ে পরীক্ষা দিন, যাতে তৃণমূল কোনো রকম কোনো টেন্টেড ক্যান্ডিডেটকে এই পরীক্ষায় বসতে না দেয়, বা বসার যদি আপনারা খবর পান আমাদের কাছে জানান, বা স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে আপনারা টেন্টেড ক্যান্ডিডেটদের বিরুদ্ধে চিঠি দিয়ে জানান যে এই ছেলেটা আগের বার পরীক্ষা দিয়েছিল টেন্টেড ক্যান্ডিডেট, সিবিআই লিস্টে নাম ছিল বা আইএন লিস্টে নাম ছিল, সে এসএসসি যে 6,000 লিস্ট দিচ্ছে এটা ভুল লিস্ট দিচ্ছে। 11,000 কি 12,000-এর কাছে টেন্টেড আছে টোটাল, আপনি 26,000-এর মধ্যে, মানে গ্রুপ সি গ্রুপ ডিও আছে। 9-10-এর ফিগারটা আর 11-12-এর ফিগারটা আপনারা যে দিয়ে আছে একদম। কাউকে যদি আপনারা আইডেন্টিফাইড টেন্টেড পান, এই যেমন পরেশ অধিকারীর মেয়ে, সে যদি পরীক্ষায় বসে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করুন, যে পাশের লোক আছে আপনার পাশে যদি ক্যান্ডিডেট বসলেই আপনারা জানান। আর একটা বিষয়, তৃণমূল নেতাদের কোনো আত্মীয় যদি পরীক্ষায় বসে দপ্তরে কমপ্লেনটা করে রাখবেন, কারণ খুব সাবধান, কারণ এরা পরীক্ষায় বসলে পরীক্ষাটা আগের পরীক্ষাটা বাতিল হয়ে গেল, ভবিষ্যতে বিপদ হতে পারে। আমি একটা প্রশ্ন করবো, একটা বিষয় খুব চোখের সামনে উঠে আসছে, এই এসএসসি নিয়ে যে জট ছিল, তাহলে কোথাও গিয়ে কি পিউরিফিকেশন পুরোপুরি ভাবে সম্ভব হলো না? আপনি যে বলছেন যে যদি ঢুকে থাকতে পারে, যদি ঢুকে থাকে, আমরা দেখুন মামলা আমরা কন্টেম্প করব, আমরা এরপরে সুপ্রিম কোর্টে আবেদনও করব, কি হবে তো আমরা জানি না, কিন্তু আমি মানুষকে অ্যাওয়ারনেসের জন্য বললাম। বিক্রম দা, ইতিমধ্যে একটা ধোঁয়াশা ক্রিয়েট হয়েছে এই যে রাজ্য সরকারের এই হাইকোর্টে রাজ্য সরকারের যে ছিল, অর্থাৎ তারা যে আবেদন করেছিলেন এসএসসির সমস্ত জট নিয়ে, পরীক্ষা নয়া বিজ্ঞপ্তি নিয়ে, কার্যত সেই নয়া বিজ্ঞপ্তি মেনেই কন্ডাক্ট হতে চলেছে এক্সাম। 2025 সালে তারা যে বিজ্ঞপ্তি আনলেন একাধিক চেঞ্জেস করে, সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের পরে একটি এসএলপি ফাইল হলো সুপ্রিম কোর্টে, দেশের শীর্ষ আদালতে। সেই এসএলপি আপনারা ফাইল করলেন, সুপ্রিম কোর্টেও তো তা কার্যত একটা আপনাদের মুখ থাকলো না, কি বলবেন? না না, সুপ্রিম কোর্টে আমরা এসএলপি ফাইল করিনি। হাইকোর্ট যে রায় দিয়েছিল আমরা সেটা মেনে নিয়েছি। সিঙ্গেল বেঞ্চে আমরা ফাইল করেছিলাম, সিঙ্গেল বেঞ্চ আমাদের একটা পয়েন্টে জিতিয়েছিল, একটা পয়েন্টে হারিয়েছিল। তার বিরুদ্ধে আমরাও ডিভিশন বেঞ্চ করেছিলাম, যেটাতে হেরেছিলাম। একটা পয়েন্ট হচ্ছিল টেন্টেডরা বসতে পারবে কি পারবে না, এই পয়েন্টে সিঙ্গেল বেঞ্চ আমাদের জিতিয়েছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না। আরেকটা যে পয়েন্ট ছিল সেটা হলো নতুন বিধিতে আমরা মনে করেছিলাম এই বিধিতে পরীক্ষা হওয়াটা উচিত না, বিধিটা কিছু পরিবর্তন আনা উচিত। সেই পয়েন্টে সিঙ্গেল বেঞ্চ আমাদেরকে ওই তথাকথিত আমাদের পক্ষে অর্ডার দেয়নি। তার বিরুদ্ধে আমরা ডিভিশন বেঞ্চ করি, রাজ্য সরকারও ডিভিশন বেঞ্চ করে। টেন্টেডরা পরীক্ষায় বসবে না এই বিষয়ে ডিভিশন বেঞ্চও সহমত প্রসব করে এবং খুব ভালো রায় দিয়েছিলেন। আরেকটা পয়েন্টে যেটা আমরা বলেছিলাম সেখানে ডিভিশন বেঞ্চ এটা নিয়ে কোনো মন্তব্য করেননি, রাজ্য সরকারের অ্যাপিল অ্যালাউ করেছে যে নতুন বিধিতে পরীক্ষা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী নেওয়া যাবে। তারপরে আমরা কোনো সুপ্রিম কোর্টে আবেদন করিনি, যিনি করেছেন তিনি বলতে পারবেন। আইনজীবী ফিরদৌস শামীম এই মামলাটা করেছেন, এবং আপনারা তো অনেক সময় একই সাথে থেকে অনেক মামলাই করেন, এসএসসির অনেক মামলাতেই আপনারা একসাথে সদস্য হিসেবে মামলা করেছেন, এই জায়গা থেকে এই দ্বৈরথ কেন তৈরি হলো? দেখুন, যিনি মামলা করেছেন তিনি কেন করেছেন সেটা তো আমি বলতে পারবো না। আমার ক্লায়েন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয়নি এই মামলাটা করার, আমার সাথে আমার ক্লায়েন্টের কথা হয়েছে, তাতে করে আমরা এই মামলাটা ফাইল করিনি। এখন তিনি বলতে পারবেন যে তিনি কেন করেছেন, সেটা তো তার ব্যাপার। একটা কথা বলবো বিক্রম দা, একদম সুপ্রিম কোর্ট সরাসরি জানালো যে এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ আদালত নির্দেশে কোথাও বলেনি পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে, নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে, এটা জানালো আদালত। আমি বলবো আপনারা প্রথম থেকেই, আপনি বিশেষ করে বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে সবসময় স্বর চড়িয়েছেন এবং সরব হয়েছেন। সে জায়গা থেকে দাঁড়িয়ে যারা বঞ্চিত চাকরি প্রার্থী ছিল, যাদের চাকরিটা রীতিমতো চলে গিয়েছিল, তারা কি কোথাও গিয়ে লাভবান হলেন এই নয়া বিধিতে? নয়া বিধিতে দেখুন তারা পরীক্ষায় বসতে পারবেন, আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে পরীক্ষায় বসতে দিচ্ছে, অনেককেই দিয়েছে। পরীক্ষায় যদি অনেকে বসতে, কিছু অংশ বসতে পারবেন না, সেটা এখন দেখুন সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে বা ডিভিশন বেঞ্চ যেটা রায় দিয়েছে,
আমি তো তৃণমূল নই যে তারা সেই রায়ের বিপক্ষে বলবো, তাহলে তো আমার আর তৃণমূলের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। রায় যেটা কোর্ট দেবে সর্বান্তকরণে সেই রায় মানতে হবে এবং সেই রায়কে সম্মান জানাতে হবে। এটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। তৃণমূল চেঁচামেচি করে যে পেলাম না, ওই পেলাম না, এই সেই হেনা তেনা, আমরা এইসব কিছু আমরা যখনই ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, যে কোনো সংবাদ মাধ্যম আমাকে জিজ্ঞেস করেছে, আমি তখনই বলেছি যে ডিভিশন বেঞ্চ যেটা দিয়েছে আর বিশেষ দিয়েছে সেটা আমরা সর্বান্তকরণে মানবো, সিনিয়রদের সাথে আলোচনা করব, তারপরে যদি মনে করি যখন যাব আমরা সুপ্রিম কোর্টে যাই, এটা মনে করেই যাইনি। দীর্ঘ 4 বছর ধরে লড়াই করছে, প্রায় 4 থেকে 5 বছর ধরে ন্যায় বিচারের দাবিতে। আইনজীবী হিসেবে আদালতের কাছ থেকে কোথাও কি ন্যায় বিচার পেলে? আমি বিগত 15 বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছি, 16 বছর। এই 16 বছরে আমি যতবার মামলা করেছি আমি দেখেছি সমস্ত বিচারপতি তারা ন্যায় বিচারই করেন, তারা ন্যায় বিচার করেন এবং আমি আরো একটা শব্দ প্রয়োগ করব খুব কশাসলি, সেটা ন্যায় বিচার করার চেষ্টা করেন। অনেক সময় হয়ে ওঠে না, অনেক সময় কোর্ট বন্ধ থাকে, অনেক সময় অনেক কিছু সমস্যা হয়, সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা বিচারপতিকে আমি দেখেছি তারা কিন্তু ন্যায় বিচারেরই চেষ্টা করেন এবং সেটা আমি 16 বছরের আমার প্র্যাকটিস এক্সপিরিয়েন্স থেকে বুঝেছি। কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের বিচার ব্যবস্থা বা বিচার কাঠামো এটা এখনো দাঁড়িয়ে আছে। কারণ হলো যে রাজ্য সরকারের কাছে গিয়ে যারা সুরাহ পাচ্ছে না তারাই তো বিচার ব্যবস্থায় আসছে। এবার দেখুন, মানুষের অনেক ভ্রান্ত ধারণা থাকে যেগুলো অনেক সময় সঠিক নয়, আমরাও মানুষকে বোঝানোর চেষ্টা করি। একটা সমস্যা বিচার ব্যবস্থায় আছে যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি, তবে বিচারপতিরা খুব চেষ্টা করেন সেটাকে, সেই সমস্যাটাকে ওভারকাম করার, সব ক্ষেত্রে পারেন না। সেটা হচ্ছিল মামলা পাহাড় প্রমাণ মামলা, সেই আন্দাজে বিচারপতির সংখ্যাটা একটু কম, তবে খুব তাড়াতাড়ি বিচারের চেষ্টা করেন বিচারপতিরা, এটা আমি দেখেছি। এবার মামলা অনেক সময় পেন্ডিং থাকলে মানুষের একটা মানে মনে হয় এটার জন্য দেখুন সবাই দায়ী। আমরা আইনজীবীরা অনেক সময় ধরুন এই কাজ করতে গিয়ে ওই কাজ করলাম না, এটাও হয়, অস্বীকার করার জায়গা নেই। মামলাটা টাইমে মেনশন করার কথা সেদিন গিয়ে করতে পারলাম না, হয়। মামলাটা ডেকে চলে গেল, আইনজীবী গিয়ে দাঁড়াতে পারলো না, সেটা হয়। এইটা কিন্তু আমাদের মানে আমি যেটা বলতে চাইছি এটা কারো দোষ নয়, বিষয়টা হচ্ছিল অর্ডিনারি কোর্স অফ নেচার। কিন্তু মামলার সংখ্যা প্রচুর, যেমন আমার ধরুন অনেকগুলো মামলা হয়ে গেল, তাহলে সেদিন আমি আরেকটা মামলার জন্য মাথা খাটাতে পারলাম না। তো সেই মক্কেল আমার কাছে হয়তো ভাববেন যে আমি হয়তো উকিলবাবু আমার মামলাটা সেরকম গুরুত্ব দিয়ে দেখছেন, এরকম ধারণা আসে। কিন্তু বিচার আমি প্রায় 15-16 বছর ভারতবর্ষের বিচার ব্যবস্থায় প্র্যাকটিস করছি, শুধু কলকাতা হাইকোর্ট না, বাইরের অনেক হাইকোর্টে আমি গেছি। কোথাও বিচারপতিরা আমার পক্ষে রায় দিয়েছেন, কোথাও বিচারপতিরা আমার বিপক্ষে হয়তো রায় দিয়েছেন, যেটা তথাকথিত বলতে হয়, কিন্তু কোনোটাই প্রত্যেক কটাই আমাকে ভালো লেগেছে। এবং এটাও আমি মনে করি যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আমাদেরকে তো জুনিয়র অ্যাডভোকেটদের তো বলার সুযোগ দেয়, প্রচুর জুনিয়র অ্যাডভোকেট। আমি বলবো, তাহলে আপনি বলছেন, আমার সময় একটা কথা আছে যে জাস্টিস ডিলেড ইজ কোয়াইট, উই ক্যান সে দ্যাট জাস্টিস ডিনাইড। আমি বলবো তাহলে আপনি বলছেন যে ক্লায়েন্টদের অনেক সময় অনেক মামলা যে মেনশন করতে দেরি হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টদের যে কিছু ধারণা সেটা কমপ্লিটলি ভিত্তিহীন। না দেখুন, এটা ভিত্তিহীন বিষয়টা বলা চলে না। আমি আপনাকে এক্সাম্পলটা কি ধরুন, আমার কাছে 10টা মামলা আছে, তার মধ্যে 4টে খুব ইম্পর্টেন্ট মামলা ভাবছি, 5 নম্বর মামলাটাও হয়তো আমার কাছে একই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা মানুষ তো একসাথে 10টা মামলা ভাবতে পারবে না, সাথে 4টে থেকে 5টা আছে। যিনি যে 5 নম্বর মামলাটা আমি হয়তো ভাবতে পারলাম না, তিনি সেই ব্যক্তি হয়তো ভাবলেন যে তার মামলাটা হয়তো সেরকম গুরুত্ব দিলাম না। এটা দেখুন নর্মাল অর্ডিনারি কোর্স অফ নেচার। 32,000 শিক্ষক ভবিষ্যৎ কি হতে চলেছে এই নিয়ে একদম রাজ্যে এই মুহূর্তে যে চাপান্তর চলছে, আপনি কি বলবেন? দেখুন, ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আদালতে মামলাটা চলছে। ফিউচার আই ক্যানট প্রেডিক্ট। কোর্ট কি রায় দেবে সেটা আগে থেকে আমাদের পক্ষে বলা সম্ভব না। কোর্টের একটা কেসের মেরিট তো তবে আপনারা বুঝতে পারবেন। মেরিটের বিষয়ে আমি ঢুকবো না, আমি শুধু একটাই কথা আপনাদের বলতে পারি, এই প্রাইমারিটা এসএসসি ইজ আ টিপ অফ আইসবার্গ। প্রাইমারি সারা বিশ্বের সেরা দুর্নীতি, এটা বলতে পারি। এবার আদালত কি করবেন সেটা আদালতের ওপরে। সবসময় ধরুন আমি বলছি বিশ্বের সেরা দুর্নীতি, সেটা যতটা প্রমাণে উঠে আসার দরকার, প্রমাণটাকে ডিটারমাইন হবে, আদালত চিন্তা করবে, তারপরে দেবে, অনেক কিছু তো বিষয় আছে।
যেরকম এখানে যে বিষয়ে যে প্রমাণ উঠে এসেছে যারা টেন্টেড তাদের, কিন্তু চাকরিটা সবার চলে গেল এসেছে, তার কিছু যুক্তি আছে যার জন্য গেল। তাই প্রাইমারিটা আমি বলবো এটা সারা বিশ্বের বৃহত্তর দুর্নীতি, এত বড় দুর্নীতি সারা বিশ্বে হয়, ভারত তো ছেড়ে দিই। পশ্চিমবঙ্গ বড় কিছু সাক্ষী হতে চলেছে এই 32,000 প্রাইমারি শিক্ষকের মামলার হাত ধরে বলছে। দেখুন, আমি এরকম কিছু মন্তব্য করিনি, আদালতে শুনানি চলছে, শুনানি শেষ হবে, তারপরে আদালত যেটা রায় দেবে, আবারও তো বলছি আদালত যেটা রায় দেবে সেটা মানবো। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, 1872 থেকে কমে 372, আলিপুর চিড়িয়াখানা থেকে উধাও বাঘ, সিংহ, জিরাফ, মামলা দায়ের হাইকোর্টে, কি বলবেন? এসব তৃণমূলের লোকজন এইসব পাচারের সাথে যুক্ত, একটু ভাই করে এটা সিবিআই করানো উচিত, এগুলো তৃণমূলই বেরোবে। তো তৃণমূলের এগুলো কাজ, চুরি করা, পাচার করা, বাচ্চা পাচার করা, গরু পাচার করা, চাকরি বিক্রি করা। পাচারের প্রশ্নই যখন এলো বিক্রম দা, আমি অনুপ্রবেশের নিয়ে একটা শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। অনুপ্রবেশ যখন একটা বিগ ফ্যাক্টর, রীতিমতো আমরা দেখলাম বিহার ইলেকশন সামনে, সেখানে স্ক্রুটিনাইজ প্রসিডিওর চলছে অনুপ্রবেশ রুখতে, এবং একটা স্ক্রুটিনি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই সভা থেকে রীতিমতো বললেন একদম ইলেকশন কমিশন ঘেরাও করবেন তিনি যদি একটা নামও বাদ পড়ে। কেন এত গাত্র জ্বালা অনুপ্রবেশকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়? এবং বলছেন বিএসএফ এর তো দেখার দায়িত্ব, বিএসএফ কি রীতিমতো সাঁতার কাটছিল? মমতা ব্যানার্জি কি এদেশের মানুষের ভোটে যেতে নেই? মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের ভোটে যেতে, একটা বড় অংশ অনুপ্রবেশকারী আছে, কিছু এদেশের মানুষ তৃণমূলকে ভোট দেয়, একটা বড় অংশ অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী আছে, রোহিঙ্গা আছে, বিদেশ থেকে আসা কিছু লোক আছে যাদের ভোটে মমতা ব্যানার্জি যেতে, তাই জন্য ওদের হয়ে বলছে এগুলোকে বাদ দেওয়া উচিত ভোটার লিস্ট থেকে। শুধু বাদ দিলে হবে না, আমার দেশের জল, আমার দেশের খাবার আমি তাকে খেতে দেবো কেন? ঘাত ধাক্কা দিয়ে যে দেশের লোক সে দেশে পাঠিয়ে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা যে রোহিঙ্গা করছেন, গোটা পৃথিবীতেই তো রোহিঙ্গা, ইউনেস্কো রিপোর্ট ধরে তিনি বলছেন যে গোটা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা 10 লাখ, সেখানে কি করে আমি কেন অন্য পৃথিবীর কথা ভাবতে যাবো? আমি আমার দেশের কথা ভাববো, আমার দেশ থেকে আমি তাড়াবো। যারা ভারত বিরোধী, যারা অন্য দেশ থেকে এসেছে, রোহিঙ্গা এসেছে, তাদেরকে তাড়াবো, আমার দেশ থেকে তাড়াবো। সবাইকে তাড়াবো তো এটা বলছি না। মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর তো দেখার দায়িত্ব, বিএসএফ কি কচুরি পাবে? এই যে আধার কার্ড, ভোটার কার্ড গুলো বেরোয় কোথার থেকে? মিউনিসিপ্যালিটি আর এই পঞ্চায়েত থেকে। সেগুলো কার হাতে আছে? সেগুলো কার হাতে আছে? ওগুলোকে ধরে তো আগে জেলে ঢোকানো উচিত। বাঙালি, বাংলার ইমেজটা কি করে যে বাঙালিরা বাইরে গেলে লোকে ভাবছে যে অন্য দেশের লোক না, অবশ্যই সেটা ভাববে, কারণ বাংলাদেশ থেকে তো এদেশের লোক ঢুকছে, রোহিঙ্গা গুলো ঢুকছে, টেরোরিস্ট গুলো ঢুকছে, অস্ত্র ঢুকছে, পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, তো সত্যি ঘটনা। তো লোকে দেখলে তো ভয় পাচ্ছে এখন। 2011 সালের আগে তো লোকে বলতো না। আপনারা যে কয়লা চুরি নিয়ে বারংবার কথা বলছেন, মুখ্যমন্ত্রী 21শে জুলাই সভা থেকে তো ডাইরেক্ট বললো যে কোলটা তো হোম মিনিস্ট্রির দপ্তর, সেখানে তিনি কি করবেন? ল অ্যান্ড অর্ডারটা কার? পুলিশটা কার? পুলিশটা কার? এফআইআর কে করে? হোম মিনিস্ট্রি করে। এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কি হোম মিনিস্ট্রি করে? এই ধরনের কথাগুলোর তো কোনো যুক্তিকতা হয় না। এবং আমার মনে হয় পশ্চিম বাংলার এই পুলিশের পাওয়ারের যে ক্ষমতাটা, সংবিধান সংশোধন করে ল অ্যান্ড অর্ডারটা যেটা রাজ্যের হাতে আছে, এটা কেন্দ্রের হাতে, পশ্চিম বাংলার জন্য চলে যাওয়া দরকার, খুব দরকার। এটা দিল্লির মতো ইউনিয়ন টেরিটরি হয়ে যাওয়া উচিত পশ্চিম বাংলাটা। অন্য সব ডিপার্টমেন্ট রাজ্য সরকারের হাতে থাকলে পুলিশ ডিপার্টমেন্টটা সংবিধান সংশোধন করে ল অ্যান্ড অর্ডার যেটা স্টেটের হাতে আছে, ওটা সেন্ট্রাল, যেরকম দিল্লিতে ল অ্যান্ড অর্ডার, পুলিশ, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। দিল্লিটা ইউনিয়ন টেরিটরি, এটাও পশ্চিমবাংলায় এটা হওয়া উচিত, খুব মানে রাজ্যের স্বার্থে, দেশের স্বার্থে। আপনারা যে এই কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গণতন্ত্র বিরোধী কথাবার্তা বলছেন। কে গণতন্ত্র বিরোধী কথা বলছে? দিল্লিতে তো মুখ্যমন্ত্রী, দিল্লিতে পুলিশ কার হাতে আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। পুলিশ থাকলে কি ফেডারেশন অফ স্টেটস পাল্টে যায় নাকি? এই পুলিশ নিয়েই যত রাজ্যের সমস্যা। এই পুলিশ সংবিধান সংশোধন করে, বিশেষ করে যেগুলো বর্ডারিং স্টেট আছে এই বাংলার মতন, আমার মনে হয় সংবিধান সংশোধন করে এই পুলিশটাকে পাল্টে স্টেট লিস্ট থেকে সেন্ট্রাল লিস্টে করে দেওয়া উচিত। বিক্রম দা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কথায় কথায় নবান্ন অভিযান। বিজেপি নেতাদের একদিকে তিনি বলছেন বাড়ি ঘেরাও করা উচিত, অন্যদিকে ভিন রাজ্যে বাঙালিদের বাংলা ভাষার জন্য যে যে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, যে নিপীড়নের শিকার হতে হচ্ছে, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় একদম বাঙালি অস্মিতাকে হাতিয়ার করছেন। কি বলবেন, কিভাবে দেখছেন? দেখুন, 2-4টে ভুল এদিক ওদিক হতে পারে। বাংলায় অবৈধ অনুপ্রবেশ হয়,
এবং সেটা শাসক দল তৃণমূলই করে, কারণ 2011 সালের আগে তো কেউ অনুপ্রবেশের কথা বলতো না। কংগ্রেস যখন ক্ষমতায় ছিল এই রাজ্যে তখন তো বলতো, বিধান রায় ছিল, সিদ্ধার্থ রায় তখন তো বলে, মমতা ব্যানার্জির টাইমে কেন বলছে? উনি দেশ ধ্বংস করে দিচ্ছে। বলছে দিল্লিতে কেন্দ্রীয় সরকার বাঙালি দেখলেই অত্যাচার করছে, বাংলাতেই কথা বলবো একদম 21 জুলাইয়ের মঞ্চ থেকে। দেখুন, এগুলো হাওয়া তোলার চেষ্টা করছেন। বাঙালিরা সারা ভারতবর্ষ জুড়ে আছে, কোথাও কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, 2-4টে জায়গায় কিছু ভুল ত্রুটি হয়েছে, আমি বলবো যে বিচার করে তারপরে ব্যবস্থা করুন, যে কে কি কি বৃত্তান্ত। অনুপ্রবেশটা এখানে রুখতে হবে, এমনি বাঙালিদের ইমেজ বেড়ে যাবে। ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন মুখ্যমন্ত্রী, সাথে সে থাকবেন? দেখুন, তিনি নিজেকে, না আমি তার সাথে থাকবো না, উনি নিজে বাংলা ভাষা ঠিকভাবে বলতে পারেন না, ভুলভাল শ্লোক বলেন, ভুলভাল বলেন, ওনার সাথে থাকবো? অসম্ভব, অসম্ভব, কখনোই ওনার সাথে থাকা উচিত না, জেনারেশন নষ্ট হয়ে যাবে।